বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে মার্কেট 1 ঘন্টা 45 মিনিটের মতো অতিবাহিত হয়েছে দেখেছেন। মার্কেটের যে কন্ডিশন, মার্কেট বর্তমানে 34 পয়েন্ট প্লাস 151 কোটি টাকার লেনদেন হয়েছে। সর্বশেষ আমি 1:42 মিনিটে যখন মার্কেট ওপেন করেছি দেখলাম এই লেনদেন, এই সূচক। কিন্তু 312টা শেয়ার গেইন, 10 পয়সা হোক 20 পয়সা হোক যেভাবে হোক 312টা শেয়ার কিন্তু গেইন হয়েছে। আমরা আশ্বস্ত হতে পারছি না, এখনো ভরসা রাখতে পারছি না। গত পরশু আমেরিকার বোমারু বিমান দিয়ে ইরানে যে হামলা চালিয়েছিল 3টি পারমাণবিক কেন্দ্রে, সেই 3টি পারমাণবিক কেন্দ্রের বোমাগুলো মনে হচ্ছিল যেন বাংলাদেশের শেয়ার মার্কেটের ইএসসি, আইসিবি, ডিএসসির হেড অফিসের মধ্যে পড়েছে, কার্যালয়ে পড়েছে। যার দরুন 77 পয়েন্ট প্রথম 22 সেকেন্ডের মধ্যে, 22 মিনিটের মধ্যেই 44-45 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। প্রথম 1 ঘন্টার মধ্যে 48-58 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। কিন্তু আজকে যুদ্ধবিরতির একটা খবর, ইরান ইসরায়েল, যেটা ট্রাম্প প্রথমে দিয়েছিল, ইসরায়েলও এটা সমর্থন করেছিল, কিন্তু ইরান থেকে কোনো ধরনের নিউজ পাওয়া যাচ্ছিল না। এখন উভয় পক্ষই সম্মতি দিয়েছে যে যুদ্ধবিরতির, উভয়ে রাজি। তাহলে এই নিউজে তো বাজারে 77 পয়েন্ট যেরকম বোমার বিমানে বোমা পড়ে যদি হয়ে যায়, এখন আমরা তো যুদ্ধবিরতির খবরে সেটা আবার ঘুরে দাঁড়ায় চাঙ্গা হয়ে যাওয়ার কথা না। আজকে মিনিমাম 100 পয়েন্টের উপরে বাজার বাড়ার কথা ছিল, কিন্তু বাজারের লেনদেনের গতি কিছুটা বাড়লেও কিন্তু সেরকম করে গতি বাড়েনি। 1 ঘন্টা 45 মিনিটে মাত্র 152 কোটি টাকা লেনদেন। সূচক 34 পয়েন্ট প্লাস, গতকালকে 17 পয়েন্ট কোনো রকম প্লাস করে শেষ করছে। গতকালকে মনে হয়েছিল লাস্টে মাইনাসের দ্বারা যাবে, কারণ গতকালকে লেনদেনও কম হয়েছে, 276 কোটি টাকা। এর আগের দিন 171 কোটি টাকা বোমার কারণে 5 কোটি টাকা বাড়ছে। আজকে হয়তো কিছুটা লেনদেন বাড়বে, 300 কোটি টাকা পার হওয়ার সম্ভাবনা আছে আজকে, কারণ ইতিমধ্যে 151 কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন সেখানে না। 77 পয়েন্ট যেটা কমেছে একদিনে, গতকালকে 17 পয়েন্ট প্লাস, আজকে 34, এটাই তো কাভার করতে পারে না। একদিনে যেটা পড়ছে সেটাই তো কাভার করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আসলে এগুলো কোনো কিছু না। যুদ্ধবিরতি, যুদ্ধ, বোমা পড়া, এগুলো হচ্ছে একটা এক্সকিউজ দাঁড় করানো। আমি সেটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। মূল সমস্যা কোথায় জানেন? মূল সমস্যা হচ্ছে বাজারে ডিমান্ড নেই। গত পরশু প্রথম আলোতে আপনারা দেখবেন একটা রিপোর্ট আসছে যে শাকিল রেজভী সাহেব বলতেছেন পার্লামেন্টাল শেয়ারেরও বায়ার পাওয়া যাচ্ছে। এখন এই পার্লামেন্টাল শেয়ারগুলো তো মূল্য দরপতন হয়েছে, বড় ধরনের দরপতন হয়েছে। এর তো কম মূল্যে পিইউ রেশিও যা 10-এর নিচে, যে সমস্ত কোম্পানিগুলোর শেয়ারের পিইউ রেশিও 10-এর নিচে, সেগুলো তো খুবই ফান্ডামেন্টাল, খুবই ভালো শেয়ার। যেমন স্কয়ার ফার্মা, ইউনিকোটেল, ব্যাকবিসি, এরকম যতগুলো কোম্পানি আছে যেগুলোর ফান্ডামেন্টাল অবস্থান খুবই ভালো, সেইগুলো সেরকম শেয়ারেরও কোনো বায়ার নেই। এটা কেন? এত কম মূল্য থাকার পরেও বায়ার নেই? কারণ সরকারের নীতি নির্ধারণী যারা রাশেদ মাকসুদ, আবু আহমেদের মতো লোকগুলো এই সমস্ত জায়গায় বসে কলকাঠি নাড়তেছে, তাদেরকে সহযোগিতা করতেছে আনিসুজ্জামান চৌধুরী, আহসান এস মনসুর আর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এদেরকে গাইড করতেছে। এই সকলের সম্মিলিত বাজারের এই ধ্বংসের অন্যতম সবাই এখানে কারিগর। কেউ এই বাজারটাকে দাঁড় করানোর জন্য সঠিক পদক্ষেপ যেতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একটা, যে একই রাস্তা এক হাতে বলতেছে দাঁড়াতে, আর এক হাতে বলতেছে আসতে।
তাহলে চতুর্দিক থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? এদের অবস্থা হয়েছে সেরকম। এরাও বাজারটাকে এমনভাবে করে ফেলতেছে, মেসাকার অবস্থা করে ফেলতেছে। একদিকে পদক্ষেপের কথা বলতেছে, একদিকে ফাইন রিজার্ভ ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া। কি কারণে 18-20টা ব্যাংকে ডিভিডেন্ড দিতে দেওয়া হয়নি? যে এক্সকিউজটা দাঁড় করানো হয়েছে প্রভিশন ঘাটতি, এটা কোনো বিষয়ই না। এটা আস্তে আস্তে প্রভিশন ঘাটতিতে ফিল আপ করতে পারে। 50% প্রভিশন ঘাটতিতে দেন, 50% ডিভিডেন্ড দিতে পারতো, দেয়নি। এগুলো জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে। ব্যাঙ্কগুলো এখন পড়তেছে 6 টাকা 7 টাকা চলে আসছে। ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের মতো ব্যাঙ্কগুলো, এসিবিএল ব্যাংকও পড়তেছে, সবগুলো পড়ে যাচ্ছে নিচের দিকে। এগুলো কেন? এগুলো হচ্ছে একমাত্র অতর্ব, অপরিপক্ক, অযোগ্য লোকের কারণে, অপরিপক্ক সিদ্ধান্তের কারণে, অযোগ্য লোকের কারণে হয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত ওই রাশেদ মাকসুদের কাঁধে ওনার কথার উপর ভর করে ডিসিশন দিয়ে একটা কার্যকরী সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। এখন বিদেশি এক্সপার্ট আনলে রাশেদ মাকসুদ আবু আহমেদের কাছে, কিন্তু তারপরে ওনাদেরকে রাখবেন। এখন এগুলো আমরা বুঝে আসতেছে না। এইভাবে বাজারটাকে ধ্বংস করে দিলেন যে আপনারা 1996 সাল এবং এই যে ফ্লোর প্রাইস আরোপের আগে যে 10 সবগুলোকে হার মানিয়ে দিয়েছেন। এই অবস্থায় 1,20,000 কোটি টাকা বাজার থেকে উধাও করে দিয়েছেন। লুটপাট হয়েছে বাজার থেকে, এবং বিনিয়োগকারীদের 90% পুঁজি ন্যায় হয়ে গেছে। এখন এই যে 77 পয়েন্ট মাইনাস, সেটাও কাভার করতে আজকে 2টা কার্য দিবস আজকে চলতেছে। 2 কার্য দিবসে এটা একদিনের ইয়াটা কাভার করতে পারতেছে। যারা বলেন আপনারা বোমা মারার কারণে, এই যুদ্ধের কারণে বাজার 77 পয়েন্ট মাইনাস হয়েছে, তাদেরকে বলবো আজকে কেন 77 পয়েন্ট 100 পয়েন্ট প্লাস হচ্ছে না? আজকে তো যুদ্ধবিরতির কথা বলছে, এই নিউজে তো হওয়ার কথা। এগুলো হচ্ছে বোকাস। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের ডিমান্ড নেই, বাজারে বিনিয়োগকারীরা আসতেছে না। আসার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উৎসাহমূলক পদক্ষেপ নাই। উল্টো সরকার এই যে ট্রান্সপোর্ট সংস্কার, বিভিন্ন রকমের বুলি উড়াই বাজারটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। এই দায় কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও এড়াতে পারবেন না। এই দায় আনিসুজ্জামান চৌধুরীরা কখনো এড়াতে পারবেন না। সালাউদ্দিন আহমেদরা কখনো এড়াতে পারবেন না। এখনো বলতেছি, রাশেদ মাকসুদ আবু আহমেদকে আগে পদত্যাগ করান। দেখেন না আপনারা বিনিয়োগকারীদের কথা শুনে বাজার কিরকম হয়। এই যে 250 অ্যাকাউন্ট ব্লক করছেন, এগুলো খুলেন। এগুলো এভাবে রাখতে পারবেন না। বিনিয়োগকারীদের জন্য বাজারে কিছু রাখেননি আপনারা। বিনিয়োগকারীদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করেন, তাদেরকে ফান্ড দেন। দেখবেন বাজারে ফান্ডটা এমনি দিবেন না, ওটা স্বল্প সুদ নেন দরকার হলে। এই যে বাজারের জন্য মার্জিন ঋণটা হচ্ছে এক ধরনের একটা বড় ধরনের ফাঁদ। বর্তমান বাজার কন্ডিশন অনুযায়ী মার্জিন ঋণটা হচ্ছে বিনিয়োগকারীদের সর্বশান্ত করার একটা ফাঁদ। ওই ফাঁদটা বন্ধ করেন। মার্জিন ঋণটার দরকার নেই আমাদের, ফাঁদটা বন্ধ করেন। মার্জিন ঋণ করে করে আজকে স্পোর্টসের শিকার হয়ে সবাই লন্ডভন্ড হয়ে গেছে। সুতরাং আমরা আশা করব বাজারটাকে ভালো করার জন্য আমরা এত কথা বলি। আমরা এত কথা না হলে বলতাম না। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে বাজারটাকে ভালো করা, বাজারটাকে ঘুরে দাঁড় করানো। দেশের অর্থনীতির অন্যতম একটা সেক্টর, লাইফ লাইন এইভাবে ধ্বংস হতে আমরা দিতে পারি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আজকে আমাদের সমস্ত পুঁজি হারিয়ে আমরা অত্যন্ত কষ্টে মানবত জীবনযাপন করতেছি। আমাদের নেই কোনো ইনকাম। সিডিবিএল চার্জ, ব্যাংকের চার্জ জুন মাসের জন্য এরা মেসেজ পাঠাচ্ছে। আমরা এগুলো কোত্থেকে দেব? আমরা কি ওনাদের গড় ডাকাতি করবো? রাশেদ মাকসুদের বাড়ি ডাকাতি করতে যাব? টাকাগুলো কোথা থেকে দেব? এটা বুঝতে হবে। বিনিয়োগকারীদেরকে পাশে দাঁড়ানো, আপনারা বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান, সেটাই আমাদের প্রত্যাশা। না হয় আপনারা এই দায় থেকে মুক্তি পাবেন না। কি অবস্থা দেখছেন দেশের মধ্যে, কি অবস্থা চলতেছে। যারাই অন্যায় করতেছে তাদের উপরে অ্যাটাক হচ্ছে। আপনারা যদি অন্যায় করেন আপনারাও কিন্তু পার হবেন না। কিন্তু এখন এটা মব জাস্টিস যদিও আমরা সমর্থন করি না, কিন্তু হচ্ছে। এক এক শ্রেণীর মানুষ এক একভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের উপর কেঁপে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সেজন্য আপনাদের উপর প্রতিবাদ করে কথা বলি। আমরা চাই না আপনাদের বিরোধিতা করার জন্য। আমরা চাই দেশের অর্থনীতিটা বাঁচানোর জন্য, দেশের অর্থনীতির অন্যতম একটা লাইফলাইনকে বাঁচানোর জন্য এভাবে কথা বলি, এভাবে প্রতিবাদ করি। আশা করব আপনারা বুঝবেন, দ্রুত পদক্ষেপ নেবেন, আমাদের লাইভগুলো দেখবেন। এই আশা ব্যক্ত করে আমার আজকের মার্কেট নিয়ে আলোচনা এখানে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।